হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বেশ ভালো আছো। আমি ফাতেমাতুজ জোহরা ইভা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজ দি 8-এ। বন্ধুরা, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের মানব শারীরতত্ত্ব শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টি শুরু করব। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো জানো যে জন্মগ্রহণ করার সময় থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত আমাদের দেহে একটি প্রক্রিয়া সবসময় চলমান থাকে। আচ্ছা, সেই প্রক্রিয়াটি কি বলতে পারো? সেই প্রক্রিয়াটি হচ্ছে শ্বসন। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দেহে শ্বসন প্রক্রিয়া সবসময়ই চলমান থাকে। আচ্ছা, তোমরা কি জানো শ্বসন কি বা কিভাবে সম্পন্ন হয়? তাহলে চলো আজকের ক্লাসে আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চলো আমরা প্রথমেই জেনে নেব শ্বসন কি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। বন্ধুরা, অক্সিজেন ছাড়া কিন্তু কোনো প্রাণীই বাঁচতে পারে না। আমাদের দেহেও বায়ুর সাথে অক্সিজেন শ্বসন অঙ্গে প্রবেশ করে এবং তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের সব অঙ্গের টিস্যু কোষে পৌঁছায়। ঠিক যেমনটা আমরা সংজ্ঞায় দেখলাম, সেই একইভাবে এই অক্সিজেন টিস্যু কোষের সঞ্চিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে তাপ ও শক্তি উৎপাদনের মাধ্যমে আমাদের জীবনকে সচল রাখে। এছাড়াও উপজাত হিসেবে তৈরি করে কার্বন ডাই অক্সাইড ও পানি। এই কার্বন ডাই অক্সাইড আবার রক্তের মাধ্যমে বাহিত হয়ে শ্বসন অঙ্গের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে শ্বসন কি তা এখন বোঝা গেল নিশ্চয়ই, তাই না? কিন্তু বন্ধুরা, এই শ্বসন ঠিক কোন অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয় তা কি আমরা জানি? আমাদের মানবদেহের সকল কার্যক্রম বা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্যই ভিন্ন ভিন্ন এবং নির্দিষ্ট অঙ্গ ও তন্ত্র রয়েছে। একইভাবে শ্বসনের জন্য নির্দিষ্ট অঙ্গ এবং তন্ত্র রয়েছে। তাহলে আমাদের শ্বসন অঙ্গ কোনটি? মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস। আর যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে এবং ফুসফুস থেকে তা বহির্গত হয় তাকে শ্বসন পথ বা রেসপিরেটরি প্যাসেজ বলে, যা আমাদের সম্মুখে নাসারন্ধ্র থেকে শুরু হয়। বন্ধুরা, তাহলে আমরা কিন্তু শ্বসন অঙ্গ সম্পর্কে জানলাম। এখন চলো আমরা শ্বসনতন্ত্র সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মানুষের শ্বসনতন্ত্রের পর্যায়ক্রমিক বিভিন্ন অংশকে মোট 3টি অঞ্চলে ভাগ করে বর্ণনা করা যায়, যথা বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল এবং শ্বসন অঞ্চল। তো আমরা প্রথম যে অঞ্চলটি দেখলাম সেটি হলো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তোমরা কি জানো এই অঞ্চলে কি কি অংশ রয়েছে? তাহলে চলো এখন আমরা এই অংশগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই আছে সম্মুখ নাসারন্ধ্র। নাকের সামনে অবস্থিত এই পাশাপাশি দুটি ছিদ্রকে সম্মুখ নাসারন্ধ্র বলে। নাক একটি হলেও নাসাল সেপ্টামের মাধ্যমে দুটি নাসারন্ধ্রের বিকাশ ঘটেছে। এটি সবসময় উন্মুক্ত থাকে এবং এই পথেই বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। বন্ধুরা, এর পরের অংশটি হচ্ছে ভেস্টিবিউল। নাসারন্ধ্রের পরের এই অংশটির নাম হচ্ছে ভেস্টিবিউল। এর প্রাচীরে অনেক লোম থাকে, যেগুলো ছাঁকনির মতো গৃহীত বাতাস পরিষ্কারে সহায়তা করে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আছে বন্ধুরা নাসাগহ্বর। ভেস্টিবিউলের পরের অংশটি হচ্ছে নাসাগহ্বর, যার প্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে। তোমরা কি জানো এটি কি করে? এটি আগত প্রশ্বাস বায়ুকে কিছুটা সিক্ত করে। সিলিয়াযুক্ত ও মিউকাস কোষগুলো ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দেয়, আর অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। বন্ধুরা, তারপরে আমরা দেখব পশ্চাৎ নাসারন্ধ্র সম্পর্কে কি বলা হয়েছে, অর্থাৎ এটি কি।
নাসাগহ্বর যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগলবিলে উন্মুক্ত হয় তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। এসব ছিদ্রপথে বাতাস নাসাগলবিলে প্রবেশ করে। বন্ধুরা, এরপরেই আছে নাসাগলবিল, যা পশ্চাৎ নাসারন্ধ্রের পরে অবস্থিত। তারপর হচ্ছে মুখগলবিল বা ওরোফ্যারিংস, যা স্বরযন্ত্র পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, এই পর্যায়ে আমরা চলে এসেছি ষষ্ঠ অঙ্গে, যেটি হচ্ছে স্বরযন্ত্র। লক্ষ্য করো, এটি নাসাগলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ এবং কয়েকটি তরুণাস্থি টুকরায় গঠিত। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় এবং পুরুষের এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে। হাত দিলে এর অবস্থান বোঝা যায় এবং বাইরে থেকে দেখা যায়। তোমরা কি জানো একে কি বলে? একে অ্যাডামস অ্যাপেল বলে। স্বরযন্ত্রে অনেক পেশি যুক্ত থাকে এবং এর উপরে থাকে একটি ছোট এপিগ্লটিস। এর অভ্যন্তরভাগে থাকে মিউকাস আবরণী ও স্বররজ্জু। পেশির সংকোচন প্রসারণী স্বররজ্জুর টান বা শ্লোথন মানে রিল্যাক্সেশন নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, স্বরযন্ত্রে কিন্তু স্বর সৃষ্টি হয়, কিন্তু কিভাবে হয় বলতে পারো? টান টান অবস্থায় বাতাসের সাহায্যে স্বররজ্জু কম্পিত হয়ে শব্দ সৃষ্টি করে। এপিগ্লটিস খাদ্য গলাধকরণের সময় স্বরযন্ত্রের মুখটি বন্ধ করে দেয়, ফলে খাদ্য স্বরযন্ত্রে প্রবেশ করতে পারে না। তবে অন্য সময় এটি শ্বসনের উদ্দেশ্যে উন্মুক্ত থাকে। আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। আর এর সাথে সাথে কিন্তু শ্বসনতন্ত্রের প্রথম ভাগের সমাপ্তি ঘটল। এবার তাহলে চলো তোমাদের একটু যাচাই করে নেওয়া যাক যে এতক্ষণ তোমরা কি শিখলে। প্রশ্ন হচ্ছে, অলফ্যাক্টরি কোষ কিভাবে সাহায্য করে? অপশন হচ্ছে ক, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে, খ, ঘুম আনতে, গ, শরীর নিস্তেজ করতে, ঘ, স্বাদ গ্রহণ করতে। এর উত্তর হচ্ছে ক, অর্থাৎ অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। এখন শ্বসনতন্ত্রের দ্বিতীয় ভাগের পালা, যা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। এটি দুটি অঙ্গ নিয়ে গঠিত, যথা শ্বাসনালী বা ট্রাকিয়া। তো বন্ধুরা, লক্ষ্য করো, এই যে এইখানে স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরিকা পর্যন্ত বিস্তৃত প্রায় 12 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার অংশটি আছে, একে ট্রাকিয়া বলে। এটি 16 থেকে 20টি তরুণাস্থি নির্মিত সি আকৃতির অর্ধবলয়ে গঠিত, যেগুলো তন্তুময় টিস্যু দিয়ে আটকানো থাকে। ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে সিলিয়াযুক্ত মিউকাস আবরণী রয়েছে, যা অবাঞ্ছিত বস্তুর প্রবেশ রোধ করে। ট্রাকিয়া চুপসে যায় না বলে সহজে এর মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে। বন্ধুরা, আশা করি এ পর্যন্ত তোমরা সবকিছু বুঝতে পেরেছ। চলো তাহলে সামনের দিকে আগানো যাক। তো এবার দ্বিতীয় অঙ্গের পালা, যেটি হচ্ছে ব্রঙ্কাস। এখানে দেখো, বক্ষগহ্বরের ট্রাকিয়ার শেষ প্রান্তটি ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়, বহুবচনে যাদের নাম ব্রঙ্কাই। তোমরা কি জানো এগুলো কি করে? এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের 3টি অঙ্গে প্রবেশ করে, আর বাম ব্রঙ্কাসটি 2 ভাগে ভাগ হয়ে বাম ফুসফুসের 2টি খণ্ডে প্রবেশ করে। তো বন্ধুরা, ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ব্রঙ্কাস পুনঃ পুনঃ বিভক্ত হয়ে ঠিক এরকম অসংখ্য ক্ষুদ্রাকায় ব্রঙ্কিওল গঠন করে। ব্রঙ্কিওল কিন্তু 2 ধরনের, যথা প্রান্তীয় ব্রঙ্কিওল ও শ্বসন ব্রঙ্কিওল। মনে রাখতে হবে যে ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিওলগুলো কিন্তু তরুণাস্থি বিহীন। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। আর এর সাথে সাথে কিন্তু শ্বসনতন্ত্রের দ্বিতীয় ভাগের সমাপ্তি ঘটল। তাহলে এখন তৃতীয় ভাগ তথা শ্বসন অঞ্চলের পালা, তাই না? এটিও 2টি অঙ্গ নিয়ে গঠিত, যথা ফুসফুস, যা সংখ্যায় 2টি এবং হালকা গোলাপি রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ। খেয়াল করো, বাম ফুসফুসটি আকারে ছোট, 2 লোব বিশিষ্ট, ওজনে 565 গ্রাম, এবং ডান ফুসফুস আকারে বড়,
3 লোব বিশিষ্ট আর ওজন 625 গ্রাম। বন্ধুরা, এখানে লক্ষ্য করো ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। ভেতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা বলে। এই দুই স্তরের মাঝে প্লিউরাল গহ্বরে প্লিউরাল রস নামক এক ধরনের রস থাকে। ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে। এই হাইলামের মাধ্যমে ধমনী ফুসফুসে প্রবেশ এবং শিরা ও লসিকা নালী বেরিয়ে আসে। ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকা নালী ঘনযোজক টিস্যুতে পরিবেষ্টিত হয়ে পালমোনারি মূল গঠন করে এবং এর সাহায্যেই ফুসফুস এভাবে ঝুলে থাকে। ফুসফুসের প্রতিটি আবার কয়েকটি লোব সেগমেন্টে বিভক্ত। তোমরা কি জানো কোন ফুসফুসে কয়টি সেগমেন্ট থাকে? ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট থাকে, যার প্রত্যেকটি সেগমেন্ট আবার অসংখ্য লোবিওলে বিভক্ত। বন্ধুরা, এখন তোমরা আমাকে বলো তো দেখি যে ফুসফুসের কার্যকরী একক কি? হ্যাঁ, লোবিওলগুলোই ফুসফুসের কার্যকরী একক। ফুসফুসে রক্ত সংবহন তন্ত্র এবং পরিবেশের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। তাহলে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তো এবার দ্বিতীয় অঙ্গের পালা, যেটি হচ্ছে ব্রঙ্কিয়াল বা শ্বসন বৃক্ষ। বন্ধুরা, ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে। প্রাইমারি ব্রঙ্কাস আবার বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস গঠন করে। ডান ফুসফুসে 3টি এবং বাম ফুসফুসে 2টি করে। এদিকে সেকেন্ডারি ব্রঙ্কাস থেকে টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাস সৃষ্টি হয়ে একটি করে পালমোনারি সেগমেন্টে প্রবেশ করে। সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালীর সৃষ্টি হয় সেগুলোকে ব্রঙ্কিওল বলে, যা এক একটি লোবিওলে প্রবেশ করে। তোমরা কি জানো সমগ্র বায়ুনালী সিস্টেমকে সাধারণত কি বলে? সমগ্র বায়ুনালী সিস্টেম দেখতে একটি উল্টানো বৃক্ষের মতো দেখায় বলে একে সাধারণভাবে শ্বসন বৃক্ষও বলে। এই দেখো, ঠিক এরকমটাই হয়। আবার বন্ধুরা দেখো, ব্রঙ্কাস প্রাচীরে তরুণাস্থি থাকে, কিন্তু ব্রঙ্কিওলে থাকে না। ব্রঙ্কিওল ব্রঙ্কাসের চেয়ে বেশি মসৃণ পেশি ধারণ করে, তবে ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল উভয়ে সিলিয়া সম্পন্ন স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত। আর এই দেখো, প্রতিটি লোবিওলে ব্রঙ্কিওল বিভক্ত হয়ে প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং সর্বশেষে অ্যালভিওলাস গঠন করে। অ্যালভিওলার নালী এবং অ্যালভিওলাই সরল আইসাকার এপিথেলিয়াম দিয়ে আবৃত থাকে। আশা করছি এই পর্যন্ত সবটাই বুঝতে পেরেছ। আজকের এপিসোড তাহলে এই পর্যন্তই। আগামী এপিসোডে আমরা জানব অ্যালভিওলাসের গঠন ও শ্বসনতন্ত্রের কাজ সম্পর্কে। তাহলে তোমাদের সাথে আবারও কথা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর গোজি8 এর সাথেই থাকো। চলো বন্ধুরা, এবারে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যের স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি রূপে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। সম্মুখ নাসারন্ধ্র, নাকের সামনে অবস্থিত পাশাপাশি দুটি ছিদ্রকে সম্মুখ নাসারন্ধ্র বলে। কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র, নাসা গহ্বরদ্বয় যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলে উন্মুক্ত হয় তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলে। ট্রাকিয়া, স্বরযন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরিকা পর্যন্ত বিস্তৃত প্রায় 12 সেন্টিমিটার দীর্ঘ ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ফাঁপা নলাকার অংশটি আছে, একে ট্রাকিয়া বলে। প্লিউরাল পর্দা, ফুসফুস যে দ্বিস্তরী পর্দা দিয়ে আবৃত থাকে তাকে প্লিউরাল পর্দা বলে। ভেতরের পর্দাকে
ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা বলে। হাইলাম, ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে। প্রাইমারি ব্রঙ্কাস, ট্রাকিয়ার দ্বিবিভাজনে সৃষ্ট যে ব্রঙ্কাস ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে তাকে প্রাইমারি ব্রঙ্কাস বলে। ব্রঙ্কিওল, সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে যে সূক্ষ্ম নালীর সৃষ্টি হয় সেগুলোকে ব্রঙ্কিওল বলে। বাম ফুসফুসটি আকারে ছোট, 2 লোব বিশিষ্ট, ওজনে 565 গ্রাম। ডান ফুসফুস আকারে বড়, 3 লোব বিশিষ্ট আর ওজনে 625 গ্রাম। ব্রঙ্কাসে তরুণাস্থি থাকলেও ব্রঙ্কিওলগুলো কিন্তু তরুণাস্থিবিহীন।